আসসালামু আলাইকুম। আমি অ্যাডভোকেট আমানুল্লাহ আল জিহাদি আদিব, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের আইন বিষয়ক সহ সম্পাদক, এবং সাথে আছেন আমাদের ইসলামী ছাত্র শিবিরের আইন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ভাই। আপনারা নিশ্চয় অবগত আছেন, আজকে আমরা ইসলামী ছাত্র শিবিরের ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার সেই স্বৈর শাসন আমলে যে সমস্ত ভাইরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, তার মধ্য থেকে ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন সময় দায়িত্ব পালনকারী 7 জন ভাইকে নিয়ে আজকে আমরা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছি। আপনারা নিশ্চয় অবগত আছেন এবং আপনারা নিশ্চয় সব থেকে বড় উত্তম সাক্ষী যে বিগত পতিত সরকার স্বৈরশাসক শেখ হাসিনার সময়ে ইসলামী ছাত্র শিবির সব থেকে বেশি নির্যাতন এবং নিগ্রহের শিকার হয়েছে। আজকে আমরা যে 7 জন ভাইকে উপস্থিত করেছি, তাদের প্রত্যেকেরই স্টোরি শুনলে আপনারা নিশ্চয়ই অবাক হয়ে যাবেন এবং প্রত্যেকটা মানুষের হৃদয়কে স্পর্শ করবে। এ বিষয়ে বিস্তারিত ব্রিফ করবেন। তার মধ্যে 7 জন ভাইয়ের মধ্যে 2 জন ভাই রয়েছেন যারা দীর্ঘদিন গুম অবস্থায় ছিল, আয়নাঘরে ছিল, সেখান থেকে ফিরে এসেছে। একজন ভাই এখনও মিসিং অবস্থায় আছে এবং বাকি 4 জন ভাই বিভিন্ন আন্দোলন সংগ্রামে আপনার ইনজোর্ড হয়েছেন। এই বিষয়ে বিস্তারিত ব্রিফ করার জন্য অনুরোধ করছি ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল্লাহ আল নোমান ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত জাতির বিবেক সাংবাদিক ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আপনাদের সামনে এমন 7 জন ভিকটিমকে নিয়ে আমরা হাজির হয়েছি। আমি আসলে নিজে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে 2 জন যুবক ভাই হুইল চেয়ারে বসে আপনাদের ট্রাইব্যুনালে প্রবেশ করেছে। আমাদের সাথে আরেকজন ভাই এসেছেন যার একটি পা কেটে ফেলা হয়েছে, তিনি কৃত্রিম পা লাগিয়েছেন। আমরা ক্রমান্বয়ে সবার অভিযোগ ব্রিফ করবো আপনাদের সামনে। আপনার কাছে অনুরোধ থাকবে, ছাত্র শিবিরের উপর যে জুলুম নির্যাতন স্টিমুলা চালানো হয়েছে, আমরা চেষ্টা করছি জাতির সামনে এগুলো উপস্থাপন করার জন্য। আপনাদের জায়গা থেকে এগুলো জাতির সামনে আপনার আরেকটু বেশি উন্মোচিত করার চেষ্টা করবেন। আমি শুরুতে ব্রিফ করছি, আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জনশক্তি ছিলেন জনি ইসলাম ভাই আমাদের পাশে আছেন। তো ভাইয়ের সাথে যে ঘটনা ঘটিয়েছিল আমাদের প্রশাসন 2015 সালে 17 ফেব্রুয়ারি তার বাসা থেকে পড়ার টেবিলে তিনি যখন পড়াশোনা করছিলেন, রাত 11টার দিকে প্রশাসনিক সিভিলে কিছু ব্যক্তি গিয়েছিলেন, পাশাপাশি আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী গিয়ে তাকে পড়া টেবিল থেকে উঠে নিয়ে আসে। কিছু বুঝে ওঠার আগেই তার মা বাবা তাদেরকে জিজ্ঞাসা করার চেষ্টা করেছেন তাকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু কোনো প্রতি উত্তর না দিয়েই তাকে বিনোদপুর বাজারে অবস্থান করছিলেন 15 থেকে 20টি প্রশাসনের গাড়ি, সেখানে একটি গাড়িতে তাকে উঠিয়ে নিয়ে যায় এবং গাড়িতে ওঠানোর সাথে সাথে তার চোখ বেঁধে ফেলা হয়। সেখান থেকে তাকে রাজপাড়া থানায় নিয়ে যাওয়া হয় এবং নিয়ে যাওয়ার পরে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। এবং নির্যাতনের যে স্টিমুলা চালানো হয়েছে তার মধ্যে ছোট্ট একটি দৃশ্য বলছি, সেটা হচ্ছে তার হাতের কবজি এবং পায়ের তালু, এই দুটো জায়গায় চাকু দিয়ে খুঁচিয়ে তাকে রক্তাক্ত করে দেওয়া হয়েছিল। ঠিক রাত যখন 1:30 থেকে 2 বাজে, তখনই এই প্রশাসনের যে চিরাচরিত মাস্টার প্ল্যান ছিল সেই প্ল্যানে তারা চলে যায়। তাকে নিয়ে দাঁততলা নামক একটি জায়গায় আমবাগানে নিয়ে গিয়ে তার পায়ে শটগান ঠেকিয়ে 3টি গুলি করে তার পাকে ঝাঁঝরা করে দেয়। যেমনটি আমরা দ্বিতীয় ভাগে আমরা 4টি অভিযোগ দায়ের করেছিলাম, ঠিক একই মাস্টার প্ল্যান এই ক্ষেত্রে প্রযোজ্য হয়েছে।
পরবর্তীতে এই শটগানের গুলির শব্দে যখন পার্শ্ববর্তী লোকজন চলে আসে, তারা তাড়াহুড়ো করে তাকে মাইক্রোবাসে উঠিয়ে নিয়ে যায় এবং মাইক্রোবাসে ওঠানোর পরেও তার নিস্তার দেওয়া হয়নি। তাকে সেই ক্ষতস্থানে আঘাত করতে করতে তাকে নিয়ে যাওয়া হয় রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে। সেখানে নিয়ে যাওয়ার পরেও তাকে কোনো রকম চিকিৎসা দেওয়া হয়নি, বিনা চিকিৎসায় তাকে সেখানে ফালিয়ে রাখা হয়। কোনোভাবেই তার বাবা সংবাদ পান তার ছেলেকে আহত অবস্থায় মেডিকেল হসপিটালে ফেলে রাখা হয়েছে। ইতিমধ্যেই তৎকালীন রাজশাহী মহানগরীর সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের ডাবলু সরকার, তিনি হসপিটালে গিয়ে উপস্থিত হন এবং ডক্টরদেরকে তিনি শাসিয়ে আসেন যেন তাকে কোনো রকম চিকিৎসা না দেওয়া হয়। পরবর্তীতে এই ভিকটিমের বাবা এই হসপিটালের যিনি পরিচালক ছিলেন তার বরাবর তিনি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে তাকে সেই হসপিটাল থেকে ঢাকাতে রেফার করে দেওয়া হয়। ঢাকা পঙ্গু হসপিটালে আসার পরেও সেখানে তিনি 5 দিন চিকিৎসাবিহীন অবস্থায় সেখানে পড়েছিলেন। এই 5 দিনে তার পায়ে ক্ষত ধরে যায় এবং তার পা থেকে দুর্গন্ধ বেরোতে থাকে। পরবর্তীতে 7 দিনের মাথায় ডাক্তারের পরামর্শে তার পা কেটে ফেলা হয়। বর্তমানে তার একটি পা কেটে ফেলা হয়েছে এবং সেখানে কৃত্রিম পা লাগানো হয়েছে। আর সেখান থেকে তাকে মামলা দিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি 25টি মামলা মাথায় নিয়ে তার দিনাতিপাত করছেন। দ্বিতীয় অভিযোগ আমরা দায়ের করেছি আমাদের ভিকটিম আব্দুল করিম ভাই। আব্দুল করিম ভাই আমাদের পাশে হুইল চেয়ারে বসে আছেন। দু 2013 সালের 3 মার্চ আল্লামা আদাল হোসেন সাঈদী হুজুরের যখন রায় হয়, রায়ের প্রতিবাদে শেখের খিল চট্টগ্রামে প্রতিবাদ মিছিল বের করা হয়। সে প্রতিবাদ শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ অতর্কিত হামলা চালায় এবং পুলিশের একটি বুলেট আব্দুল করিম ভাই মেরুদণ্ডে এসে আঘাত লাগে এবং সাথে সাথে তিনি সেখানে পড়ে যান। সংগঠনের ভাইদের সহযোগিতায় স্থানীয় একটি হসপিটালে নিয়ে যাওয়া হয়। সেখানে ডাক্তার দ্রুত চট্টগ্রাম সদর হসপিটালে নিয়ে যাওয়ার পরামর্শ দেয়, কিন্তু যখন ভাইয়েরা তাকে সদর হসপিটালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে তখনই আওয়ামী লীগ এবং প্রশাসন তাদেরকে যেতে বাধা দেয়। পরবর্তীতে সংগঠনের ভাইদের সহযোগিতায় বঙ্গোপসাগরের পানিপথে অর্থাৎ স্থলপথে তাকে নিয়ে, জলপথে তাকে নিয়ে চট্টগ্রাম সদর হসপিটালে উপস্থিত হন। সেখানে কর্তব্যরত ডক্টর যখন তাকে দেখেন তখন তিনি চিকিৎসা করতে অপারগতা প্রকাশ করেন, এই জন্য যে তার পক্ষে তাকে সুস্থ করা অসম্ভব ছিল। পরবর্তীতে দীর্ঘ চিকিৎসা পরেও তাকে আমরা এখন পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি। পরবর্তীতে তাকে ঢাকাতে নিয়ে আসা হয়। ঢাকাতে দীর্ঘদিন চিকিৎসা পরে মোটামুটি সুস্থতার পথে এখন যেভাবে দেখছেন তিনি এতটুকু সুস্থ আছেন। চরম বাস্তবতা হচ্ছে যে এই ভাইটা 11 বছর যাবৎ ঢাকাতে একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন এখন পর্যন্ত। আমাদের তৃতীয় অভিযোগ আমাদের আলমগীর ভাই, আমার বাম পাশে যিনি হুইল চেয়ারে বসে আছেন। ফেব্রুয়ারি 2013 আল্লামা আদাল হোসেন সাঈদীর রায়ের এই প্রতিবাদে বগুড়ার শেরপুর থানার মির্জাপুর বাজার থেকে তারা একটি প্রতিবাদ মিছিল বের করে। সেখানেও এই পুলিশ, আওয়ামী লীগ, যুবলীগ এবং বিজিবি সম্মিলিতভাবে তাদের উপর হামলা চালায়। এই হামলা ফলশ্রুতিতে পুলিশের একটি বুলেট আমাদের এই ভিকটিম ভাইয়ের কানে গিয়ে আঘাত করে। মুহূর্তের মধ্যে তিনি সেখানে পড়ে যান। পরবর্তীতে পুলিশ তাকে গ্রেপ্তার করে যখন পুলিশের গাড়িতে উঠাচ্ছিলেন, আচ্ছা আমি একটু শেষ করে পরে তাদের কাছে আপনার পয়েন্ট জেনে নিন, ঠিক আছে? পরবর্তীতে যখন তাকে পুলিশের গাড়িতে উঠাবে সেই মুহূর্তে আওয়ামী লীগ এবং যুবলীগের যারা ছিলেন সেখানে পুলিশের হাত থেকে তাকে কেড়ে নিয়ে তার উপর অবর্ণনীয় নির্যাতন চালায়। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ যারা ছিলেন তাদের হাতে হকি স্টিক
তারপর আগ্নেয়াস্ত্র এগুলো দিয়ে তার উপর অবর্ণনীয়ভাবে হামলা চালাতে থাকে। এক পর্যায়ে রান্দা দিয়ে তার দুপায়ে দুটো কোপ দেয় এবং তার মাথায় হকি স্টিক দিয়ে আঘাত করে। ফলশ্রুতিতে সে সেন্সলেস হয়ে পড়ে যায়। পরবর্তীতে পুলিশ এবং আওয়ামী লীগ তাকে মৃত ভেবে সেখানে একটি ব্রিজ ছিল, 30 ফুট উঁচু ব্রিজ, সেই ব্রিজ থেকে তাকে ফেলে দেওয়া হয়। পরবর্তীতে তার এই মেরুদণ্ড ভেঙে যায়। সেখানে স্থানীয় হসপিটালে আমাদের ভাইদের সহযোগিতা নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকাতে নিয়ে আসা হয়, কিন্তু ভাইকে আমরা আদৌ পর্যন্ত সুস্থ করে তুলতে পারিনি। আমাদের আব্দুল করিম ভাই এবং আলমগীর ভাই, এই দুজন ভাই 11 বছর যাবৎ একটি হসপিটালে চিকিৎসাধীন আছেন। আরেকজন ভাই যিনি আন্দোলনে আহত হয়েছেন, আমাদের মিশু ভাই আছেন আমার পাশেই দাঁড়ানো। 2022 সালের ঘটনা, 24শে ডিসেম্বর নোয়াখালী মাইজিতে ঘটনা ঘটেছিল। একটি জামাতের বিক্ষোভ মিছিলে তিনি অংশগ্রহণ করেছিলেন। পুলিশ সেখানে একইভাবে তাকে মানে মিছিলের উপর হামলা চালায়। পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে যায়। আমরা উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করছি, কিন্তু ডাক্তারদের বক্তব্য অনুযায়ী তার চোখ আদৌ ভালো হবে কিনা এটা আমরা সংশয়ে আছি। এই 4 জন ভাই আমাদের অঙ্গহানি হয়ে দিনাতিপাত করছেন। আমাদের নেক্সট হচ্ছে 2জন ভাই মিসিং হয়েছিলেন, তারা ফিরে এসেছেন। একজন ভাই এখনও মিসিং আছেন, যাদেরকে আমরা খুঁজে পাইনি এখন পর্যন্ত। তো 5 নম্বর অভিযোগ হচ্ছে 14 জুন 2017-তে সাইফুল ইসলাম তারেক ভাই আমাদের এখানে উপস্থিত আছেন। সাইফুল ইসলাম তারেক ভাই আছেন? সাইফুল ইসলাম তারেক ভাই, যাকে 14 জুন 2017 তার নিজস্ব বাড়ি রাঙ্গুনিয়া থেকে গ্রেপ্তার করেছিল র্যাবের পরিচয়ে, সাদা পোশাকে র্যাবের পরিচয়ে গ্রেপ্তার করে নিয়ে গিয়েছিল। সেখান থেকে রাঙ্গুনিয়া র্যাব ক্যাম্প, তারপরে সেখানে 59 দিন সেখানে রাখার পর নিয়ে আসা হয় উত্তরা ক্যাম্পে। উত্তরা ক্যাম্পে 2.5 বছর রাখার পরে তাকে পাঠিয়ে দেওয়া হয় 2019 সালে ময়মনসিংহ র্যাব ক্যাম্পে। সেখানে একটি মামলা দিয়ে ফুলবাড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়। তারপরে 10 মাস কারাভোগের পর তিনি আমাদের মাঝে ফিরে আসেন। 6 নম্বর অভিযোগ হচ্ছে আমাদের নুরুল আমিন ভাই, তিনি আমাদের মাঝে উপস্থিত আছেন। নুরুল আমিন ভাই, তাকে ভাটারা, তিনি তৎকালীন ভাটারা থানা সভাপতি ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে 2 জন ভাই গুম হয়েছিলেন ঢাকাতে এসে। তো তাদের এই গুম হওয়ার বিষয়ে জিডি করার জন্য গুলশান থানায় গিয়েছিলেন। গুলশান থানা থেকে বের হওয়ার পরে যখন গুলশান বাজার মসজিদে নামাজ পড়ে বের হলেন, সাথে সাথে র্যাবের পরিচয়ে সাদা পোশাকে তাদেরকে উঠিয়ে নিয়ে যাওয়া হয় এবং সেম কেস তাদেরকে উঠিয়ে নিয়ে গিয়ে উত্তরা র্যাব ক্যাম্পে রাখা হয়। তিনি 3 মাস 15 দিন গুম ছিলেন। পরবর্তীতে তাদের নুরুল আমিন ভাইকে হাত পা এবং চোখ বাঁধা অবস্থায় মানিকগঞ্জে রেখে আসা হয় এবং একই সাথে গুম হয়েছেন আব্দুল সালাম ভাই, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন সম্পাদক ছিলেন। তাকে মানিকগঞ্জে ভোর রাতে ফেলে আসা হয়। পরবর্তীতে আমরা ভাইদেরকে খুঁজে পাই। সর্বশেষ হচ্ছে আমাদের 7 নম্বর কামরুজ্জামান ভাই, যিনি এখন পর্যন্ত মিসিং আছেন। আমরা শত চেষ্টা করেও ভাইকে আমরা খুঁজে পাইনি। তার বাড়ি হচ্ছে ঝিনাইদহ সদরে। তাকেও এই র্যাবের পরিচয়ে বাসা থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, বন্ধুর বাসাতে উঠিয়ে নিয়ে যাওয়া হয়, কিন্তু অদ্যাবধি পর্যন্ত আমরা তার কোনো হদিস পাইনি। এ ছিল আমাদের 7টি অভিযোগ। আমরা ট্রাইব্যুনাল অভিযোগ দায়ের করেছি। আমরা আমাদের অভিমত, আমাদের প্রত্যাশা ব্যক্ত করেছি যে যারা এখনো মিসিং আছে আমরা তাদেরকে ফিরে পাবো। যারা এই ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নির্যাতনের শিকার হয়েছে, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিল, তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে এই ট্রাইব্যুনাল ন্যায় বিচার প্রতিষ্ঠিত করবে, সে প্রত্যাশা আমরা ব্যক্ত করেছি। 6 জন মিসিং আছে। কামরুজ্জামানের ঘটনা হচ্ছে 17 সালের 5 মে 2017। জি, এখন আপনারা ভিকটিমদের সাথে কথা বলতে পারেন। আমাদের আমরা এটা ইতিপূর্বে বিপ দিয়েছি, নিয়ে নিতে পারবেন। জি, ঘুম থেকে ফিরে আসছেন। হ্যাঁ, জি জি, জি, আমরা আজকে 7টি যে অভিযোগ দায়ের করেছি, সেখানে হচ্ছে 4 জন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে, কেউ অঙ্গহানি হয়েছে। আর 2 জন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে। একজন ভাই
3.5 বছর গুম ছিলেন, তিনি ফিরে এসেছেন। আরেকজন ভাই 3 মাস 15 দিন গুম ছিলেন। আর আরেকজন ভাই কামরুজ্জামান ভাই, যিনি 2017-তে মিসিং হয়েছেন, গুম হয়েছেন, এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি। আমরা সামষ্টিকভাবে 7টি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি। তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন, এই নির্যাতনের তারা বিচার চায়। এবং যারা মিসিং আছে, এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন, আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা আছে, আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয়। এই যে অভিযোগ করেছেন, মূল অভিযুক্ত কারা কারা, মানে কতজন? আমরা তদন্তের স্বার্থে নাম বলতে চাচ্ছি না, তবে নির্ধারিত স্থানে যারা শৃঙ্খলা বাহিনী ছিলেন, যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিলেন, তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে। এবং আমরা যাদেরকে চিনেছি, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, যারা প্রকাশ্যে এই ভায়োলেন্সে জড়িত ছিল, তাদেরকে এখানে আসামিভুক্ত করা হয়েছে, এজাহারভুক্ত করা হয়েছে। এটা আলাদাভাবে এটা না 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 শুধু আইন শৃঙ্খলা বাহিনী, যারা এটার সাথে এই ভায়োলেন্স যারা জড়িত ছিল, সুনির্দিষ্টভাবে তাদেরকে অভিযোগ করা হয়েছে। এটা তো একটু বলা কষ্ট হবে। যেমন 1 নাম্বার যিনি জনি ইসলাম ভাই, এটাতে 13 জনের আসামি করা হয়েছে। 2 নাম্বার আব্দুল করিম ভাইয়ের যে এখানে 5 জনকে আসামি করা হয়েছে। 3 নাম্বার আমাদের আলমগীর ভাই, এখানে 14 জনকে আসামি করা হয়েছে। আর দেলাওয়ার হোসেন মিশু ভাই, আমাদের 4 নাম্বার অভিযোগ, এই অভিযোগে এখানে 7 জনকে আসামি করা হয়েছে। তারপর অভিযোগ 5 নম্বরে সাইফুল ইসলাম তারেক ভাই, এখানে 6 জনকে অভিযুক্ত করা হয়েছে। 6 নম্বর অভিযোগ নুরুল আমিন ভাই, এখানে 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। আর সর্বশেষ 7 নম্বর কামরুজ্জামান ভাই, এখানে 4 জনকে অভিযুক্ত করা হয়েছে। সবাই কি আলাদা নাকি? জি আলাদা আলাদা। সেখানে র্যাব জড়িত ছিল এবং সাদা পোশাকে পুলিশ জড়িত ছিল। পুলিশ এবং আওয়ামী লীগের কেউ আছে? হ্যাঁ, আওয়ামী লীগ।